আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টটা, অর্থাৎ ফলিত গণিতের পদ্ধতি সমূহ। তো এইটা আমি দুইটা বইয়ের, আমি যতগুলো কোর্স করাচ্ছি সবগুলো দুইটা বইয়েরই রেফারেন্স দিই, কারণ অনেকে মানে হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা তুহিন প্রকাশনের বই কিনে, অনেকে সায়েন্স ভিউ প্রকাশনের বই কিনে। তো এই দুটাই আপডেট বই, পেজ নাম্বার সহ আমি উল্লেখ করে দিব আর কি, যে কোনো একটা প্রকাশনের বই কিনলেই হবে। তো যাই হোক, আমি শুরু করি যে আজকে চ্যাপ্টার 1টা পড়াবো। চ্যাপ্টার 1-এর নাম হলো ফুরিয়ার ধারা। আজকে লেকচার নাম্বার 1 নাম্বার লেকচার। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আর কি, এবং দুইটা উপপাদ্য আজকে দেখাই দিব। তো দেখেন, প্রথমে 1.1 আর্টিকেলে দেওয়া রয়েছে যে ত্রিকোণমিতিক বহুপদী। তাহলে আমাদের ত্রিকোণমিতিক বহুপদীটা কি এটা জানতে হবে। তো এটা হলো যে a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে পি an cos nx প্লাস bn sin nx। দেখেন এখানে কিন্তু সামেশন n সমান 1 থেকে পি, এটা দুটার সাথেই গুণ আকারে আছে। আপনি চাইলে গুণ করেও লিখে দিতে পারবেন, অথবা দুটা লিখে এটাকে গুণ আকারে আপনি লিখে দিতে পারবেন। তাহলে a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে পি an cos nx প্লাস bn sin nx আকারের সসীম ধারাকে ত্রিকোণমিতিক বহুপদী বলে। দেখেন এখানে n সমান 1 থেকে পি, এখানে পিটা একটা সসীম, ঠিক আছে, অর্থাৎ এটা সসীম ধারা হবে। এবং n সমান যখন আপনি 1 2 3 4 এভাবে পি পর্যন্ত বসাবেন, তখন কি হবে, এই পি মানটা এটা অসীম হবে না, ঠিক আছে। এখানে বলা হয়েছে সসীম। যদি সসীম হয় তাহলে এই ধারাটাকে, অর্থাৎ এই ফরম্যাট, এই আকারের ধারাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক বহুপদী। যেখানে পিটা বলা হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা। যোগবোধক পূর্ণ সংখ্যা মানে বলতে 0 থেকে বড় মান, সেটা 1 2 3 4 যত বড়ই হতে পারে আর কি। আর এখানে a0 an bn এগুলো হলো ধ্রুব সংখ্যা। তো এই যে ত্রিকোণমিতিক বহুপদী, এই সংখ্যাটা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন দেখেন ত্রিকোণমিতিক ধারা, এই ত্রিকোণমিতিক ধারায় ত্রিকোণমিতিক বহুপদী যেরকম আছে সেরকমই থাকবে, শুধু পি এর জায়গায় ইনফিনিটি হবে। তাহলে a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, অর্থাৎ সব ঠিক থাকবে, শুধু পি এর জায়গায় ইনফিনিটি হবে। এই আকারের এখানে যেহেতু n সমান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে অসীম পর্যন্ত, এজন্য আমরা বলবো এত আকারের অসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলে। তাহলে ত্রিকোণমিতিক বহুপদী আর ত্রিকোণমিতিক ধারার মধ্যে পার্থক্য হলো এই ধারাটা এখানে পি লিখতে হবে, এবং সেই পিটা হলো যোগবোধক পূর্ণ সংখ্যা, অর্থাৎ সসীম একটা ধারা। আর ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক বহুপদী বলতেছি, আর ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে আমাদের পি এর জায়গায় কি হবে, ইনফিনিটি হবে, এবং ধারাটা কি হবে, অসীম ধারা হবে। যদি হয় তাহলে সেটা হবে ত্রিকোণমিতিক ধারা। এবং এখানে একইভাবে আমাদের a0 an bn হলো ধ্রুব সংখ্যা। এখন দেখেন ফুরিয়ার ধারা কি। ফুরিয়ার ধারা হলো, ফুরিয়ার ধারার সংজ্ঞাটা দুইভাবে দেওয়া রয়েছে। আমি একভাবে আপনাদের দেখাই দিচ্ছি, কারণ পরীক্ষা আসলে তো আর দুইভাবে, 1 নম্বরের জন্য তো আর দুইভাবে আমাদের দেখানোর কোনো প্রয়োজন নাই। এখানে দেখেন ফুরিয়ার ধারা, এখানে a নাম্বার দিয়ে -π থেকে π ব্যবধিতে টয়েস পাই পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা একটা হয়, এবং আর একটা ধারা আপনার -l থেকে l ব্যবধিতে 2l পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা একটা হয়। তো দুইভাবে হয়। আমরা প্রথমে -π থেকে π ব্যবধিতে 2π পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা, যদি বলা হচ্ছে এখানে কি ব্যবধি -π থেকে π ব্যবধিটা হবে কি, ফুরিয়ার ধারার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন যে ব্যবধিটা সব সময় থাকবে -π থেকে π অথবা -l থেকে l, এই হলো ব্যবধি। আচ্ছা, তাহলে -π থেকে π ব্যবধিতে, আর পর্যায়কাল, এখানে পর্যায়কালটা 2π হবে সব সময়, ঠিক আছে, যেহেতু -π হতে পাই। তাহলে বিশিষ্ট ফুরিয়ার ধারা যদি f of x ফাংশনটি -π ও π ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, তাহলে একটা f of x ফাংশন থাকবে, সেই f of x ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে। সংজ্ঞায়িত হওয়া মানে এর কোনো একটা মান বিদ্যমান থাকা, ঠিক আছে, এটা ইনফিনিটি না হওয়া। যেমন আপনার এখানে f of x সমান যদি এরকমের হয় যে 1/x, এখন f of x এর মান যদি 0 হয় তাহলে 1/0 সমান কিন্তু ইনফিনিটি। তাহলে এই রকমের যদি হয় তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হবে। তো এই রকমের ইনফিনিটি হওয়া যাবে না, সেই মানটাকে সর্বদা
কি হতে হবে, একটা সসীম একটা নির্দিষ্ট মান, মানে কোনো একটা মান থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সংজ্ঞায়িত বলবো। তো এই বলা হচ্ছে যে এফ অফ এক্স ফাংশনটি যদি -π হতে পাই, মানে -π, ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং ইয়ার পর্যায়কাল কি আমাদের এখানে বলাই হচ্ছে যে -π, ব্যবধিতে কি 2π পর্যায়কাল, তাহলে 2π পর্যায়কাল হয়। আর পর্যায়কালের সংজ্ঞায় আমরা দেখছিলাম যে এটা কিভাবে লেখা হয়, যে এফ অফ এক্স প্লাস, আমি একটু দেখাই দিই কারণ এতগুলো তো আর নোট করা সম্ভব না, আমি বই থেকে দেখাই দিচ্ছি। এই যে পর্যায়বৃত্ত ফাংশন বলা হচ্ছে কি একটি ফাংশন এফ অফ এক্স কে ডোমেন ডিএফ এ পর্যায়বৃত্ত বলা হবে যদি একটি যোগবোধক সংখ্যা টি বিদ্যমান থাকে। আমরা জানি পর্যায়কালকে মূলত টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে এফ অফ এক্স প্লাস টি সমান এফ অফ এক্স হয়। তাহলে এখানে টি সমান যদি, অর্থাৎ পর্যায়কালটা যদি 2π হয় তাহলে কি হবে, এফ অফ এক্স প্লাস 2π সমান এফ অফ এক্স, বিষয়টা এরকম। তাহলে এটাই এখানে লেখা হয়েছে যে অর্থাৎ এফ অফ এক্স প্লাস 2π সমান এফ অফ এক্স হয়, তবে ত্রিকোণমিতিক যে ধারা, ত্রিকোণমিতিক ধারা কোনটা, এই যে এইটা, ঠিক আছে, যে a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি n cos nx প্লাস vn sin nx, এটাকে দিলাম ইকুয়েশন নম্বর 1 কে ফাংশন এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা বলা হবে যদি, দেখেন এই পর্যন্ত আমরা বুঝলাম যে এফ অফ এক্স একটা ফাংশন থাকতে হবে, তার ব্যবধি হবে -π, এবং এর পর্যায়কাল হবে 2π। যদি হয় তাহলে একটা ত্রিকোণমিতিক যে ধারা, সেই ধারাটা হলো এত, এই 1 নং ধারাটাকে আমরা ফুরিয়ার ধারা বলবো যদি কিনা এখানে যে সহগগুলি রয়েছে a0, an, bn, এই সহগগুলো নিম্নলিখিত সত্যগুলি সিদ্ধ করে। কি কি সত্য, এই সত্যগুলো যদি সিদ্ধ করে তাহলে আমরা সেটাকে ফুরিয়ার ধারা বলবো, আর যদি সিদ্ধ না করে তাহলে কিন্তু আমরা সেটাকে ফুরিয়ার ধারা বলবো না। এটা আমি এই যে a0 সমান লিখছি, an সমান লিখছি এবং bn সমান লিখছি, এটা লেখার একটা সহজ কৌশলটা আমি একটু আপনাদের দেখাই দেই। কিভাবে লিখবেন, আপনারা তিনটাই একসাথে লিখবেন, যে a0, তারপরে হলো an, তারপরে হলো bn, এবং সবগুলোতে সমান দিয়ে দেন। তারপরে আপনি প্রত্যেকটাতে 1/π, 1/π, 1/π দিয়ে দেন। এরপর প্রত্যেকটাতে ইন্টিগ্রেশন দিয়ে দেন এবং প্রত্যেকটার সীমা, যেহেতু এখানে বলা হয়েছে -π হতে π ব্যবধি, তাহলে এটা কি -π, ছোটটা লোয়ার লিমিট হবে, আপার লিমিট পাই, -π, আপার লিমিট পাই, ঠিক আছে, -π হতে π পর্যন্ত আমরা সবগুলোতে দিয়ে দিব। এরপর প্রত্যেকটাতে এখানে হবে এফ অফ এক্স, এটাতেও হবে এফ অফ এক্স, এটাতেও হবে এফ অফ এক্স। এখন প্রথমটা যদি একটু খেয়াল করেন, শুধু a0, তো এটার সাথে আমরা এই ইন্টিগ্রালের জন্য আমরা একটা dx দিয়ে দিব, ঠিক আছে, এই হলো a0 এর মান, এবং আমরা যখন ম্যাথগুলো করব তখন এই মানগুলোর প্রয়োজন হবে। এরপর an সমান 1/π -π হতে π, আপনি যদি এখানে একটু দ্বিতীয় পদটা খেয়াল করেন, এখানে কি আছে, cos nx আছে, তো এই cos nx টা এখানে লিখে দিতে হবে, cos nx, ঠিক আছে, এটা হলো an এর মান। এরপর bn এর ক্ষেত্রে দেখেন তৃতীয় পদটা কি আছে, sin nx আছে, তো এখানে আমরা 1/π -π হতে পাই f of x, এখানে লিখে দেবেন শুধু sin nx, ঠিক আছে। আর প্রত্যেকটাতে কিন্তু এই ইন্টিগ্রালের জন্য তো আপনার dx টা কিন্তু থাকবে, প্রত্যেকটাতে ইন্টিগ্রালের জন্য dx টা থাকবে, এভাবে আপনারা সহজেই মনে রাখতে পারবেন। তো এই হলো ফুরিয়ার ধারার সংজ্ঞাটা। তো এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু দেখেন। তাহলে এখন আমি পরের পেজে যাই, যে জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন, এই দুটো বিষয় আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানবো জোড় ফাংশনটা কি। তো এখানে বলা হচ্ছে একটি ফাংশন এফ অফ এক্স কে জোড় ফাংশন বলা হবে যদি এই কন্ডিশনটা মেনে চলে। কি রকমের কন্ডিশন, যে এফ অফ -x সমান এফ অফ এক্স হবে, এফ অফ -x সমান এফ অফ এক্স হবে। আচ্ছা, যদি একটা উদাহরণ দিয়ে সহজে বুঝাই দেওয়া যায়, যে এফ অফ এক্স সমান যদি cos x হয়, তাহলে আমি x এর পরিবর্তে -x বসাবো, তাহলে এফ অফ -x সমান কি হবে, cos x এর জায়গায় -x। আর এফ অফ -x সমান আমরা জানি কি, যে cos -θ সমান লেখা যায় cos θ, তার মানে cosটা মাইনাসটাকে গিলে খায় আর কি। তাহলে এখানে যদি cosটা মাইনাসটাকে গিলে খায়, তাহলে এখানে cos x হবে। তাহলে এফ অফ -x সমান আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স পাচ্ছি। তাহলে এটা কি হবে, যে cos x টা একটা জোড় ফাংশন, বোঝা গেল? এখন বিজোড় ফাংশনটা একটু খেয়াল করেন, একটি ফাংশন এফ অফ এক্স কে বিজোড় ফাংশন বলা হবে যদি এফ অফ -x, দেখেন এফ অফ -x সমান কি হয়, মাইনাসটা সামনে আসবে, এফ অফ এক্সটা থাকবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি এফ অফ এক্স সমান sin x হয়, তাহলে x এর পরিবর্তে আমি -x বসাই, তাহলে এফ অফ -x সমান sin
মাইনাস এক্স। এখন দেখেন এফ অফ মাইনাস এক্স সমান সাইন মাইনাস এক্স, আমরা জানি কি সাইন মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন মাইনাসটা সামনে চলে আসবে, সাইন এক্সটা থাকবে, তাহলে আমরা কি পাচ্ছি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, যা কিনা বেজোড় ফাংশন। কারণ এই যে বেজোড় ফাংশনের যে কন্ডিশন, সেই কন্ডিশন বা সত্যটা আমাদের সাইন এক্সটা মেনে চলছে, তাহলে সাইন এক্সটা কি হবে আমাদের বেজোড় ফাংশন হবে। এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারা, এই ধারার এখানে একটা উপপাদ্য আছে, তো আমরা সেই উপপাদ্যটা আমাদের পরীক্ষায় আসে নেই আর কি, তো এর জন্য আমরা শুধুমাত্র একটা বিষয় মনে রাখবো যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারার ক্ষেত্রে দেখেন জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পদ থাকে না। তাহলে জোড় ফাংশনের ফুরিয়ার ধারার ক্ষেত্রে কোনো সাইনযুক্ত পদ থাকবে না, অর্থাৎ সাইন এন এক্স বা সাইন কিছু একটা সাইন থিটা এগুলো থাকবে না। কেন থাকবে না? কারণ সাইন এক্সটা তো আমাদের বিজোড় ফাংশন, তাহলে বিজোড় ফাংশন তো কখনো জোড় ফাংশনের মধ্যে থাকতে পারবে না। তো এই জন্য আমাদের এটা একটু মনে রাখতে হবে যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় আমাদের কি সাইনযুক্ত পদ থাকবে না। তাহলে কি থাকবে? শুধুমাত্র কসযুক্ত পদগুলো থাকবে, কারণ কস আমাদের কিন্তু এটা একটা জোড় ফাংশন। বোঝা গেল? এখন এর পরে দেখেন যে বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারা। বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারাটা হলো মানে এটা একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা আমরা সলিউশন করব। আমাদের এখানে জোড় ফাংশনেরও একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা পরীক্ষায় না আসার কারণে কিন্তু সেটা আমরা স্কিপ করলাম। কিন্তু বিজোড় ফাংশনের যে ফুরিয়ার ধারা সেটা 2020 সালে আসছিল, কাজে এটা পড়তে হবে যেহেতু পরীক্ষায় আসে এটা। তাহলে উপপাদ্য 6 নাম্বার দেখেন, বলা হচ্ছে যদি মাইনাস পাই হতে পাই অর্থাৎ পাই মাইনাস পাই কমা পাই ব্যবধানে 2 পাই পর্যায়কাল বিশিষ্ট একটি বিজোড় ফাংশন এফ অফ এক্স হয়, তবে দেখা হচ্ছে ফাংশনটির ফুরিয়ার ধারা আমাদের এই মানটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেখানে ফুরিয়ার সহগগুলো হলো এ নট সমান 0, এন সমান 0 আর বিএন সমান হবে, এখানে যে বিএন সহগ সেই বিএন সমান 2/পাই 0 থেকে পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স। প্রশ্নটা এভাবেও আসতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে পরীক্ষায় এত বড় কিন্তু দিয়ে দিবে না। কারণটা কি? কারণ চাইবে তারা পরীক্ষায় কি প্রশ্নটা একটু সহজে বা তাড়াতাড়ি বানানোর চেষ্টা করবে। আপনার 2020 সালে যে প্রশ্নটা আসছিল সেটা কিন্তু এই প্রশ্নটা আসছিল, আপনারা যদি বোর্ড প্রশ্নটা একটু খেয়াল করেন এই প্রশ্নটা কিন্তু আসছিল। তবে এটা আসুক বা না আসুক আমাদের বিষয়গুলি মনে রাখতে হবে যে প্রশ্নটা কোন মানে কত ধরনের টাইপে আসে, তো এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো এরপরে দেখেন একটি বিজোড় ফাংশন এফ অফ এক্স এর ফুরিয়ার সহগ নির্ণয় করো। সহগ নির্ণয় মানে কি? আমাদের এ জিরোর মান, এ এন এর মান এবং বি এন এর মান, এগুলো তো সহগ, এগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে দেখাও যে বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো কোসাইন যুক্ত, কারণ কসটা কি আমরা জানি যে কস মাইনাস থিটা সমান তো আপনার কস থিটা হয়, তার মানে এটা আমরা দেখলাম যে এটা কি হয় জোড় একটা ফাংশন। তাহলে জোড় ফাংশনটা কি বিজোড় ফাংশনের মধ্যে থাকবে না, তাহলে কাজেই বিজোড় ফাংশনের বেলায় আমাদের এই কোসাইন যুক্ত বা কস যুক্ত পদগুলো থাকবে না। প্রশ্নটা এভাবে আসতে পারে। এটা 2003 আর 2020 সালে আসছিল, যাদের সায়েন্স ভিউ পাবলিকেশনের বই তাদের চ্যাপ্টার 1 পেজ নাম্বার 64 আর্টিকেল নাম্বার 1.14 দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রমাণে যাই। তাহলে আমরা এখানে যে বিষয়টা লিখছি সেটা হলো ফুরিয়ার ধারার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হুবহুব এখানে লেখা হয়েছে। আমি যদি সংজ্ঞাটা একটু দেখাই দিই, এই যে সংজ্ঞাটা এখানে যেভাবে দেওয়া রয়েছে হুবহুব সেই সংজ্ঞাটাই আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা আমরা একটু মনে রাখবো, কারণ এই সংজ্ঞাটাই আমাদের বারবার কাজে লাগবে। তাহলে এখানে যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা হুবহুব এখানে লেখা হয়েছে যে ধরি মাইনাস পাই কমা পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা, সেই ফুরিয়ার ধারাটা কি ছিল? এফ অফ এক্স সমান এ নট বাই 2 প্লাস সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি ইন্টু এন কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স, এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 1। এবং এইটা কখন ফুরিয়ার ধারা হয়? যখন এই যে এ নট এন বিএন সহগগুলো এই কন্ডিশনগুলো মেনে চলে। এটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এ নট সমান 1/পাই মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এন সমান 1/পাই মাইনাস পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এবং বিএন সমান 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস মানে লোয়ার লিমিট মাইনাস পাই আপার লিমিট পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এটাকে দিলাম 4 নং সমীকরণ। এখন এই প্রত্যেকটা সমীকরণ থেকে অর্থাৎ 2 নং 3 নং 4 নং সমীকরণ থেকে আমরা এ নটের মান, এন এর মান, বিএন এর মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এ নটের মান 0 দেখাবো, এন এর মান 0 দেখাবো এবং বিএন এর মান আমরা এইটাকে নির্ণয় করব। এবং
এটা কেন করব যে এন এর মান কেন জিরো নিয়ে আসবো? জিরো নিয়ে আসার কারণ হলো যে এখানে কসটা কি, কসটা মূলত হলো আপনার জোড় ফাংশন, তাহলে এটা বিজোড় ফাংশনের মধ্যে থাকতে পারে না, কাজেই আমরা বিজোড় ফাংশনের ফুরিয়ার ধারাটা লিখবো, তখন এই কসটা কে আমাদের জিরো বানাতে হবে। বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ, এখন এর পরে যাই। দেখেন যে দেওয়া আছে আমাদের এফ অফ এক্স বিজোড় ফাংশন, তাহলে বিজোড় ফাংশনের সংজ্ঞানুসারে আমরা কি জানি যে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, এটা হলো বিজোড় ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি। এখন 1 নাম্বার আমরা এ নটের মান নির্ণয় করব। এ নট সমান আমরা কি জানি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ আমরা এই যে এখানে 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ এগুলোকে ক্যালকুলেশন করব। এ নট সমান যে মানটা, সেই মানটা আমরা প্রথমে ক্যালকুলেশন করব, এর জন্য নাম্বার 1 দিয়ে আমরা এ নট সমান যে মানটা ছিল সেই মানটা হুবহু এখানে উঠাই নিছি। নেওয়ার পরে দেখেন এ নট সমান এখানে 1/পাই থাকলো, আমরা কিন্তু ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16-র বিতে মনে হয় আমরা এরকমের একটা সূত্র দেখছিলাম যে এ থেকে বি এফ অফ এক্স ডি এক্স সমান হয়, এটাকে লেখা যায় এ, অর্থাৎ লোয়ার লিমিটে সেই এ এখানে আমরা জিরো লিখতে পারবো, এবং এখানে এই যে এখানে যা আছে তাই এফ অফ এক্স ডি এক্স প্লাস এটাকে আবার এ জিরো, এবার এই জিরোটা এখানে লিখতে হবে, তো লোয়ার লিমিট জিরো, আপার লিমিট কত বি, এই বিটা এখানে লিখতে পারবো এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান এইটা লেখা যায়, এবং এটা একটা থিওরিও ছিল, আমরা ক্যালকুলাস 1-এ পড়ে আছি। আচ্ছা, তাহলে এখন এখানে মাইনাস পাই, এর জায়গায় যদি মাইনাস পাই, বি এর জায়গায় যদি পাই হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এখানে এর জায়গায় মাইনাস পাই থেকে জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস হলো জিরোর থেকে পাই এফ অফ এক্স ডিএক্স লেখা যাবে। তো এই সূত্রটাই মূলত এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 1/পাই গুণ আকারে আছে, এর জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি বিষয়গুলা, যেখানে মাইনাস পাই টু জিরো এফ অফ এক্স ডিএক্স, এখানে এফ অফ এক্স ডিএক্স প্লাস হলো এখানে 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স। এই বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। এখন এর পরে দেখেন 1/পাই থাকলো, এখন মাইনাস পাই হতে জিরো এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনে আমরা এখন কাজ করব। তো এখানে কি করব, প্রথম সমাকলনে আমাদের যে প্রথম সমাকলন, দেখেন প্রথম সমাকলনে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশনের সময়ে প্রথম সমাকলনটাতেই মূলত কাজ করব। তাহলে প্রথম সমাকলনে এক্স সমান মাইনাস ওয়াই বসাবো, তাহলে প্রথম সমাকলনে এক্স সমান মাইনাস ওয়াই বসালে এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে ডিএক্স সমান কী হবে, মাইনাস ডিওয়াই। তাহলে ডিএক্সের জায়গায় আমরা সেই ক্ষেত্রে কি বসাবো, মাইনাস ডিওয়াই বসাবো। এবং দেখেন যখন এক্স সমান মাইনাস পাই, এখন একটু খেয়াল করেন এখানে যে যখন এক্স সমান মাইনাস পাই তখন এখানে এক্স সমান আবার কি মাইনাস ওয়াই সমান মাইনাস পাই, তাহলে এখন মাইনাস মাইনাস কাটা গিয়ে ওয়াই সমান কি হবে, পাই হবে। ঠিক আছে, এর জন্য এখানে লেখা হয়েছে যে এক্স সমান মাইনাস পাই তখন ওয়াই সমান পাই, আবার যদি এক্স সমান জিরো হয় তখন ওয়াই সমান জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কন্ডিশনগুলো আছে এই প্রত্যেকটা কন্ডিশন আমাদের এই লাইনে কাজ হবে। দেখেন 1/পাই আছে থাকবে, এরপরে দেখেন মাইনাস পাই, তাহলে এখানে যেহেতু আমরা এক্স সমান মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে এক্স সমান যখন মাইনাস পাই তখন ওয়াই সমান কি হবে, পাই হবে। এজন্য এখানে মাইনাস পাই লোয়ার লিমিট যে মাইনাস পাই সেটা পাই হয়ে গেল, অর্থাৎ প্লাস পাই হয়ে গেল। এরপর আপার লিমিট জিরো আছে, জিরো থাকবে, এফ অফ এক্স সমান কত, মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই। এরপর ডি থাকলো এক্স সমান কত, মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই। অথবা আপনি সরাসরি ডিএক্স সমান মাইনাস ডিওয়াইও বসাই দিতে পারবেন। প্লাস এখানে দ্বিতীয় যে পদ সেই পদটা যেরকম আছে, অর্থাৎ দ্বিতীয় যে সমাকলন সেটা সেই রকমই থাকবে। এর পরের লাইনে যাই 1/পাই। এখন এখানে দেখেন এই যে ইন্টিগ্রাল এটাকে আমরা উল্টাই দিব, অর্থাৎ বিষয়টা হলো এরকম যে আপনার পাই টু জিরো এরকমের যদি থাকে, এটাকে যদি আমি উল্টাই দিই, অর্থাৎ ছোট মানটাকে লোয়ার লিমিটে লিখলাম আর বড় মানটাকে আপার লিমিটে লিখলাম, এটা লিখতে গেলে সামনে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে ইন্টিগ্রাল পাইটাকে উপরে লিখলাম আর উপরের জিরোটাকে নিচে লিখলাম, তার মানে লোয়ার লিমিটটা আপার লিমিট, আপার লিমিটটা লোয়ার লিমিট লিখতে গেলে সামনে একটা মাইনাস হবে, এটা একটা নিয়ম। আচ্ছা, তাহলে এই জন্য মাইনাস আসলো 0 টু পাই এফ অফ মাইনাস ওয়াই থাকলো, আর এখানে ডি অফ মাইনাস ওয়াই এটাকে আমি একবারে লিখলাম মাইনাস ডিওয়াই, প্লাস এখানে দ্বিতীয় সমাকলনে যা আছে তাই থাকবে।
পরের লাইনে যান 1/পাই, এখানে 0 টু পাই, দেখেন এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে তো প্লাস দেওয়া না দেওয়া একই বিষয়। তাহলে 0 টু পাই এফ অফ, এখানে দেখেন মাইনাস ওয়াই আছে, এটা মাইনাস এক্স, এবং এখানে ডিওয়াই আছে সেটা ডিএক্স হলো। কিভাবে হলো, এই যে সূত্রটা এখানে লিখে দেওয়া হয়েছে, এগুলো আমরা ক্যালকুলাস 1-এ শিখে আছি যে এর থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান লেখা যায় এর থেকে বি এফ অফ ওয়াই ডিওয়াই, অর্থাৎ এক্স এর জায়গায় শুধু ওয়াই বসবে। তাহলে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি যে ওয়াই এর জায়গায় শুধুমাত্র এক্স বসাবো। তাহলে 0 থেকে পাই এফ অফ মাইনাস আছে থাকবে এক্স, ওয়াই এর জায়গায় এক্স, ডি আছে থাকবে ওয়াই এর জায়গায় এক্স, প্লাস দ্বিতীয় সমাকলন যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং দেন 1/পাই, এখন এটা যেহেতু বিজোড় ফাংশন, তাহলে বিজোড় ফাংশন এফ অফ মাইনাস এক্স সমান হয় মাইনাস এফ অফ এক্স, তাহলে এই যে এফ অফ মাইনাস এক্স সমান হবে মাইনাস এফ অফ এক্স। তো এই যে মাইনাসটা সামনে লেখা হয়েছে, আর 0 টু পাই এখানে এফ অফ এক্সটা লিখছি, ঠিক আছে, এখানে ডিএক্স প্লাস 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স যা আছে তাই থাকবে। এখন একটু যদি খেয়াল করেন, এখানে মাইনাস 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স, এটা হলো প্লাস 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটা কি প্লাস মাইনাসে কাটা গিয়ে আমরা পাবো 0। 0-এর সাথে 1/পাই গুণ করলে 0, অতএব এ নট এর মানটা হবে 0। প্রত্যেকটা একই ক্যালকুলেশন। তো এই পর্যন্ত বুঝছেন কেন একটু দেখেন। বুঝছি কিন্তু এই বিষয়টা আরেকটু সহজ করলে ভালো হইতো। কোন বিষয়টা? যে এতগুলো লাইন হয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা ওই যে ওয়াই এর জায়গায় মাইনাস এক্স সমাকলনে মাইনাস এক্স, হ্যাঁ আপনার এখানে এই বইয়ে আপনার কিন্তু ওয়াই সমান, হ্যাঁ এখানে ওয়াই সমান মাইনাস এক্স এ দেওয়া রয়েছে, কিন্তু এখানে সব বিষয় বিস্তারিত কিন্তু দেয়া নাই। আমি এখানে বিস্তারিত বুঝাই দিলাম, তাহলে আপনার সূত্রগুলো আয়ত্তে থাকলো। এবং এখানে দেখেন যে এই জায়গায় একটু সমস্যাও আছে, যে এখানে মাইনাস এক্স যখন বসালো এখানে কিন্তু মাইনাস পাইয়ে বসালো, তাহলে এখানে কিন্তু প্লাস পাই হবে, পরের লাইনে এসে কিন্তু প্লাস পাই হইলো। কিভাবে হইলো, বিষয়গুলো তো একটু অ্যানালাইসিস করতে হবে, বোঝা গেল? তাহলে এই অ্যানালাইসিস করে দেওয়ার জন্য আমি একটু বিস্তারিত করে দিছি আর কি। তাহলে বিষয়টা কি হলো, আপনার জানা থাকলো, আপনি পরবর্তীতে ওই আপনি তুহিন বলেন আর সায়েন্স ভি বলেন, যে কোনো বই থেকে শর্টকাট করে নিতে পারবেন। পরীক্ষায় তো এতগুলো লাইন কেউই করবে না, বোঝা গেল? হ্যাঁ, এটা আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলো লাইন করছি। আচ্ছা, এখন এরপরে দেখেন an সমান 1/পাই, অর্থাৎ an সমান আমাদের যা ছিল তাই আমরা এখানে হুবহু বুড়াই নিব। নেওয়ার পরে 1/পাই থাকলো, এখানে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, এটাকে এই যে এই সূত্র অনুযায়ী অর্থাৎ এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান, এটাকে অর্থাৎ কীভাবে লেখা যায়, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস, আবার এখানে 0 থেকে শুরু হবে 0 টু পাই এফ অফ এক্স, অর্থাৎ এখানে যা মান আছে তাই লিখবো। এটা আমি প্রথমবার একটু আপনার ভালোভাবে বুঝাই দিলাম, এটা তো ইজিলি এখন বুঝলে। এখন এরপরে দেখেন শেষের যে লাইনটা ছিল সেটা আমি পরের পেজে উঠাই নিছি। নেওয়ার পরে 1/পাই, এখানে কি মাইনাস পাইটা কেন প্লাস পাই হইলো, কারণ এই যে এক্স, যখন আমরা এক্স সমান মাইনাস ওয়াই নিব, তাহলে এক্স এর জায়গায় যদি এখানে আপনি মাইনাস ওয়াই বসান, তাহলে মাইনাস মাইনাস কাটা গিয়ে তো ওয়াই সমান পাই হবে, তাহলে ওয়াই সমান পাই, তাহলে এখানে মাইনাস পাইটা প্লাস পাই হবে 0। এখানে এফ অফ এর জায়গায় কি বসানো হলো মাইনাস পাই, এই যে মাইনাস ওয়াই cos n এক্স এর কি বসানো মাইনাস পাই প্লাস, এখানে কি যা আছে তাই থাকে। প্রথম সমাকলন কি কাজ করছি এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি, যে x সমান y বসিয়ে dx সমান কি মাইনাস dy, এবং যখন x সমান মাইনাস পাই তখন y সমান আমরা কি পাচ্ছি, প্লাস পাই পাচ্ছি। x সমান যদি 0 হয় y সমানও 0 হবে। তাহলে এখন এর পরের লাইন একটু খেয়াল করেন, যে n সমান 1/পাই, এখানে এই যে এই মাইনাসটা, একটু খেয়াল করেন, এই মাইনাসটাকে আমি, আচ্ছা এখানে এই যে ইন্ডিকেশন যেটা আছে, নিচে আছে পাই, উপরে আছে 0, তো এটাকে যদি আমি উল্টাই দিতে চাই, অর্থাৎ পাইটাকে উপরে 0টাকে নিচে, সেই ক্ষেত্রে একটা মাইনাস সামনে চলে আসবে। এখানে এফ অফ মাইনাস ওয়াই আছে থাকবে কস এন মাইনাস ওয়াই, তাহলে কস এন মাইনাস ওয়াই আমরা জানি কস মাইনাস থিটা সমান কি কস থিটা, তাহলে এখানে মাইনাসটা কস কি করছে, খেয়ে ফেলছে, তাহলে কস এন ওয়াই এ থাকবে। আর এখানে মাইনাস ডিওয়াই এসে থাকবে প্লাস, এখানে যা ছিল তাই থাকবে। এখানে সূত্রটাও লিখে দিচ্ছি, কস মাইনাস থিটা সমান কস থিটা 1/পাই। এখন একটু খেয়াল করেন, এই মাইনাস গুণগুলো সেটা প্লাস হয়ে যাবে, তাহলে সামনে প্লাস দেওয়া না দেওয়া সমান 0 থেকে পাই এফ অফ মাইনাস ওয়াই কস
এন ওয়াই এই যে ডিওয়াইটা এখানে থাকলো, প্লাস এখানে যা ছিল তাই থাকবে 1/পাই 0 টু পাই এখানে এফ অফ মাইনাস এক্স কস এন ওয়াই। এখন আমরা কি করব, এই যে সূত্র যেহেতু এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ অফ ওয়াই ডিওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমরা এক্স গুলো বসাবো। তাহলে এখানে 0 টু পাই এফ অফ মাইনাস ওয়াই এর জায়গায় শুধু এক্স কস এন ওয়াই এর জায়গায় এক্স ডিওয়াই ওয়াই এর জায়গায় এক্স প্লাস এখানে যা ছিল তাই থাকবে। সূত্র কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে এখানে লিখে দেওয়া আছে। and then 1/পাই এই যে এফ অফ মাইনাস এক্স সমান বিজোড় ফাংশনের বেলায় কি মাইনাস এফ অফ এক্স, তাহলে এই মাইনাসটাকে সামনে দিছি 0 টু পাই এখানে এফ অফ এক্সটা লেখা হয়েছে কস এন এক্স ডিএক্স প্লাস এখানে যা আছে তাই। এখন এখানে কেন এই যে মাইনাসটা সামনে আসলো আর এখানে এফ অফ এক্স হলো তার বিষয়টা এখানে অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে যে যেহেতু এফ অফ এক্স একটি বিজোড় ফাংশন সুতরাং এফ অফ মাইনাস এক্স সমান কি হয় মাইনাস এফ অফ এক্স। এখন দেখেন মাইনাস মান প্লাস মান কাটা যায় হয় 0, তাহলে 1/পাই ইন্টু 0 মানে 0, এন এর মানটা আমরা পাচ্ছি 0। বোঝা গেল কিনা দেখেন। হ্যাঁ বুঝতে পারছি। এখন এরপরও একইভাবে ক্যালকুলেশনটা আমরা করব 3 নম্বরে বিএন সমান যা ছিল তাই আমরা এখানে হুবহু বুড়াই নিছি, নেওয়ার পর 1/পাই থাকলো। আর এখানে কি জাস্ট ভেঙে লিখবো যে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এরপরে জাস্ট একইভাবে ক্যালকুলেশন করবেন, করার পরে মানে দেখেন এই একই বিষয় কিন্তু প্রত্যেকটাতেই, ঠিক আছে। এরপরও একইভাবে ক্যালকুলেশন করবেন, কিন্তু মূল বিষয় হলো আপনার শেষে গিয়ে আপনার দুটাই প্লাস মান বাইর হবে, ঠিক আছে। দুটাই প্লাস মান বাইর হবে। কেন দুটা প্লাস মান বাইর হবে? বাইর হওয়ার কারণ হলো যে এখানে সাইন এন এই যে মাইনাস ওয়াই বা এখানে কি সাইন এন এই মাইনাস ওয়াই এখান থেকে কিন্তু আপনার মাইনাস সাইন এন ওয়াই আসবে, সেই মাইনাসটা সামনে আসবে আর এই সামনের মাইনাসটাকে প্লাস করে দিবি। যেভাবে কস যখন ছিল তখন কস মাইনাস থিটা কস থিটা চলে আসতো, সেই ক্ষেত্রে মাইনাস একটা সামনে থেকেই যেত, কিন্তু এখানে এখান থেকে মাইনাস বাইর হওয়ায় সামনের মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো এখন এই দুটাকে যোগ করে দিলে হবে 2 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তাহলে এই 2টা সামনে লিখলে 2/পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স। এই বিষয়গুলো কি পারা যাবে না? হ্যাঁ পারবো। হ্যাঁ, তাহলে বিএন সমান আপনার হলো 2/পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এটাও আপনার একটা অ্যান্সার যদি প্রশ্নটা আপনার এইভাবে আসে। কিভাবে আসে আমি যদি একটু বলে দিই, এই যে বিএন সমান কি 2/পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। এই পর্যন্ত আসলে আমরা এটা লিখে দিতে পারবো, অর্থাৎ ওটাও একটা অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা এইটা যদি একটু দেখাই দিই বা ফুরিয়ার যে সিরিজ সেটা যদি একটু দেখাই দিই তাহলে আরও একটু কাজ করা লাগবে। সেই কাজটা আমি পরের পেজে একটু দেখাই দিচ্ছি যে তাহলে সমীকরণ 1 হতে পাই সমীকরণ 1 যেটা দেওয়া ছিল সেটা এখানে হুবহু উড়াই নেওয়া হয়েছে। এখন উড়াই নেওয়ার পরে আমরা কি মান পাইছি, এ নটের মান পাইছি হচ্ছে 0, এ এন এর মান পাইছি হচ্ছে 0 এবং বি এন এরও আমরা মান পাইছি। সেই বি এন এর মানটা কি ছিল, বি এন সমান ছিল হচ্ছে আমি যদি একটু দেখাই দিই এই যে 2/পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এটা হলো সবগুলোর মান আর কি। তাহলে আমরা বি এন সমান কিন্তু 0 পাইনি, একটা মান পাইছি। আচ্ছা, সেই মানগুলো এখন 1 নং সমীকরণে বসাবো। তাহলে a0/2 দেখেন a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি, এই মানটা আমাদের 1 নং সমীকরণ। এটা আমাদের 1 নং সমীকরণ দেওয়া ছিল, সেটা হুবহু এখানে উড়াই না হয়েছে। কারণ a0/2 এই যে a0/2 প্লাস সামেশনটা এটার সাথে গুণ আকারে আছে, গুণ করে দেন। তাহলে সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি n cos nx, এই প্লাসে প্লাসে প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি গুণ হলো bn sin nx। এখন এখানে এ নটের মান কত পেয়েছি 0, তাহলে 0/2 প্লাস এখানে সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি এ এন এর মান কত পেয়েছি 0, সেই 0টা এখানে বসাই দিলাম cos nx প্লাস এখানে bn এর মানটা আমাদের বসাই দেওয়ার দরকার নাই, কিন্তু bn এর মান আছে কাজে এটা তো 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই, এর জন্য আমরা লিখলাম সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি bn sin nx। এখন এই 0 দিলে এটা পুরোটা 0, এটা পুরোটা 0, তাহলে থাকতেছে শুধুমাত্র সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি bn sin nx। তাহলে এটাই আমাদের দেখাতে বলছিল যে f of x সমান এত। তাহলে f of x সমান সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি bn sin nx, ইহাই নির্ণয় ফুরিয়ার ধারা। এবং এটা কি বিজোড় ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ধারা, কিসের ক্ষেত্রে, বিজোড় ফাংশনের ক্ষেত্রে। এবং বিজোড় ফাংশনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু কোসাইন যুক্ত কোনো পদ নাই।
এবং এখানে বিশেষ দ্রষ্টব্যে সেই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি যে উপরে উল্লেখিত এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা অর্থাৎ এফ অফ এক্স সমান এই যে মানটা একে এফ অফ এক্স এর সাইন ধারাও বলা হয়, ঠিক আছে, এটাকে সাইন বলা হয় কিন্তু এটাকে কোসাইন মানে এখানে যুক্ত থাকবে না, ঠিক আছে, যেহেতু শুধুমাত্র সাইন আছে তাহলে এটাকে সাইন ধারাও বলা হয়। এখন এর পরে একটু আচ্ছা এই প্রশ্নটাতে কোনো জায়গায় বুঝতে না পারলে আপনি বলতে পারেন। না না বুঝছি, এখন সুন্দরভাবে বুঝছি, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে দেখেন অর্ধ রেঞ্জ মানে হলো অর্ধ পাল্লার বা অর্ধেক। আচ্ছা অর্ধেক বলতে কোনোটাতে কস যুক্ত থাকবে কোনোটাতে সাইন যুক্ত থাকবে, তো এই রকমের যদি হয় তাদের নামগুলো কি রকমের হবে সেই বিষয়ে একটু খেয়াল করেন। যে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারা মানে অর্ধেক ফুরিয়ার ধারা বা অর্ধ পাল্লার ফুরিয়ার ধারা, তাহলে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারায় কেবলমাত্র কোসাইন ধারা অথবা সাইন ধারা বিদ্যমান থাকবে। তাইলে একটা সম্পূর্ণ ফুরিয়ার ধারায় আমাদের ফুরিয়ার ধারাটা ছিল এরকম যে এফ অফ এক্স সমান এ নট বাই 2 প্লাস সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি এখানে ইনটু এ এন কস এন এক্স প্লাস ছিল বিএন সাইন এন এক্স। এটা হলো আমাদের কি সম্পূর্ণ ফুরিয়ার ধারা। কিন্তু এটা যখন অর্ধ কথাটা আমরা নিয়ে আসব তখন হয় সেখানে কস যুক্ত থাকবে অথবা সেখানে সাইন যুক্ত থাকবে। সেটা এখানে বলা হচ্ছে যে অর্ধ রেঞ্জ ফুরিয়ার ধারায় কেবলমাত্র কোসাইন ধারা অথবা কেবলমাত্র সাইন ধারা বিদ্যমান থাকবে। যদি কেবলমাত্র কোসাইন ধারা বিদ্যমান থাকে তবে ইহাকে অর্ধ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারা বলা হবে। যদি কোসাইন ধারা বিদ্যমান থাকে তো শুধুমাত্র যদি কোসাইন ধারা অর্থাৎ কস যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে অর্ধ রেঞ্জ ফুরিয়ার কোসাইন ধারা। একইভাবে যদি কেবলমাত্র সাইন বিদ্যমান থাকে তাহলে বলা হবে, অর্থাৎ যদি শুধুমাত্র সাইন এক্সটা থাকে তার সাথে তাহলে সেটাকে বলা হবে অর্ধ রেঞ্জ ফুরিয়ার সাইন ধারা। এবং কী রকমের কোসাইন ধারা কী রকমের সাইন ধারা সেই দুটো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফুরিয়ার কোসাইন ধারা হলো এফ অফ এক্স সমান এ নট বাই 2 প্লাস সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি এন কস এন এক্স। অর্থাৎ কোসাইন ধারার বেলায় কসটা তো থাকেই তার সাথে এ নট বাই 2ও যুক্ত থাকে। আর ফুরিয়ার সাইন ধারার ক্ষেত্রে আমরা একটু আগে এটার থিওরিটাও প্রমাণ করে আসলাম যে সেখানে শুধুমাত্র থাকে সাইন এক্সটা, অর্থাৎ এফ অফ এক্স সমান সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি বিএন সাইন এন এক্স। এবং এই যে উপরেরটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি নিচেরটাকে 2 নম্বর কেন দিয়েছি, এখানে এই যে ফুরিয়ার কোসাইন ধারার ক্ষেত্রে এ নট এবং এন যে সহগ দুইটা থাকে তাদের মানগুলো হয় এরকম, অর্থাৎ 1 নং শর্তের জন্য এ নট সমান এত হয় এন সমান এত হয়, এবং 2 নং শর্তের বেলায় আমাদের বিএন যে সহগটা থাকে তার মানটা এত হয়। আমরা এটা প্রমাণ করেই দেখলাম যেখানে উভয় ক্ষেত্রে যেখানে যেখানে এন থাকবে এন এর মানগুলো হয় 1 2 ডট 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 এভাবে, এটা 1 2 3 4 5 6 এভাবে হয়। তো এই সংখ্যাগুলোতে সংজ্ঞা দুটো মনে রাখলে হবে এবং ফুরিয়ার কোসাইন ধারাটা কীরকম ফুরিয়ার সাইন ধারাটা কীরকম এগুলো জাস্ট বেসিক বিষয় মনে রাখলেই হবে। এই পর্যন্ত বোঝা গেল কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝতে পারছি সুন্দরভাবে। আচ্ছা এখন আমরা এরপরে আরেকটা থিওরি প্রমাণ করব। আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে 1.13 আর্টিকেল পার্সিভালের অভেদ বর্ণনা ও প্রমাণ করব। এটা একটা থিওরি যা কিনা 2002 3 7 10 12 17 19 এটা 2023 সালে 200% আসবে নেন, মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে। যেহেতু দেখেন আগে প্রতি বছর মানে 1 বছর 2 বছর পর পর আসছিল, এরপরে যেহেতু অনেক দিন যাবত আসে নাই তাহলে 2023 সালে আসবে ইনশাল্লাহ। তো এখন এটার বর্ণনাটা একটু খেয়াল করেন যে এখানে বলা হয়েছে যে পার্সিভালের অভেদ বর্ণনাও প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে বর্ণনাটা আমরা করি। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি এফ অফ এক্স ফাংশনটি -l, ব্যবধিতে সংজ্ঞায়িত, অর্থাৎ এফ অফ এক্স যে ফাংশন সেটা এই ব্যবধিতে কি অসীম হবে না। আচ্ছা এবং ইহার পর্যায়কাল সেটা হলো 2l পর্যায়কাল। এখন যদি এফ অফ এক্স এর ফুরিয়ার ধারাটি সুষমভাবে এফ অফ এক্স ফাংশনের অভিসারী হয় তবে আমাদের দেখাতে হবে হলো এই বিষয়টা। তাহলে বর্ণনাটা তো আপনাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো এখানে আপনি যদি বাংলা কথা আপনার বেশি মনে হয় তাহলে আপনি জাস্ট এতটুকু লিখতে পারেন যে ধরি এফ অফ এক্স ফাংশনটি -l, ব্যবধিতে সংজ্ঞায়িত তবে
মানে এই লাইনটা লিখবেন, লেখার পরে তবে লিখে এই সমীকরণটা লিখলেই হয়ে যাবে, কারণ আপনার সায়েন্স বি পাবলিকেশনের বইয়ে এইটা এবং এটা দেওয়া রয়েছে, এতটুকুই। আপনি চাইলে আবার সম্পূর্ণটাও লিখতে পারেন। যেখানে এ নট এ এন বি এন এগুলো হলো ফুরিয়ার সহগ, এগুলো আমরা দেখে আসলাম একটু আগে, এবং এফ অফ এক্স এর সমাকলন প্রদত্ত ব্যবধিতে বিদ্যমান, অর্থাৎ এফ অফ এক্স এর এই যে দেখেন ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স, তাহলে এই যে এফ অফ এক্স যে ফাংশন সেটার কি যে আমাদের প্রদত্ত যে ব্যবধি মাইনাস এল হতে এল এর মধ্যে বিদ্যমান যদি থাকে তবে আমরা এই সমীকরণটা প্রমাণ করব। তাহলে এখানে বিষয়টা আরেকবার বলি যে এফ অফ এক্স ফাংশনটা মাইনাস এল কমা এল ব্যবধিতে সংজ্ঞায়িত হতে হবে, ইহার পর্যায়কাল যদি 2l হয় এবং এফ অফ এক্স এর ফুরিয়ার ধারাটি সুষমভাবে এফ অফ এক্স ফাংশনের অভিসারী হয়, তবে এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। যেখানে এ নট এ এন বি এন এগুলো হলো ফুরিয়ার সহগ এবং এফ অফ এক্সটা মাইনাস এল হতে এল এর মধ্যে কি করা যাবে, সমাকলন করা যাবে, বা এত ব্যবধিতে কি সমাকলন বিদ্যমান। তো এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এই থিওরিটা প্রমাণ করতে গেলে আমাদের যে মাইনাস এল কমা এল ব্যবধিতে 2l পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার যে ধারা সেটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। যে এটা আসলে তেমন কিছুই না, শুধুমাত্র চেঞ্জ আছে এই যে এই অংশটুকু চেঞ্জ আছে, ঠিক আছে, এবং মানগুলো লেখার ক্ষেত্রেও সব ঠিকই থাকবে, শুধু এই অংশগুলোই চেঞ্জ থাকবে। তাহলে এখানে কি যে এফ অফ এক্স ফাংশনটি মাইনাস এল কমা এল ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং ইহার পর্যায়কাল যদি 2l হয়, তবে আমাদের এই ধারাটা অর্থাৎ এই মাইনাস এল কমা এল এর ক্ষেত্রে এই ধারাটাই মূলত হবে আমাদের ফুরিয়ার ধারা, এবং যেখানে আমাদের এই জায়গায় 1 নং সমীকরণের যে সহগ এ নট এ এন বি এন এগুলো সমান, যে এ নট সমান এত হবে, এন সমান এত হবে, বি এন সমান এত হবে, এই হলো সংজ্ঞাটা। তাহলে আমরা একটু প্রমাণে যাই, প্রমাণে কিভাবে হয়েছে কি হয়েছে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তো আমরা জানি কি, অর্থাৎ সংজ্ঞাটা লিখতেছি যে আমরা জানি মাইনাস এল কমা এল ব্যবধিতে 2l পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারাটি হলো এইটা হলো আমাদের ফুরিয়ার ধারা, এবং এটাকে দিলাম 1 নং সমীকরণ। এবং দেখেন আমাদের মাইনাস পাই হতে পাই এর ক্ষেত্রে যে এফ অফ এক্স সমান অর্থাৎ ফুরিয়ার যে ধারা সেটা ছিল এই ফরম্যাটের, এবং মাইনাস এল কমা এল এর ক্ষেত্রে সেটা এই ফরম্যাটের হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এফ অফ এক্স ছিল, এখানে এফ অফ এক্স সমান, এখানে এ নট ছিল, এখানে এ নট বাই 2 প্লাস এখানে সামেশন এন সমান 1 এর থেকে ইনফিনিটি যা ছিল তাই আছে, এখানে এন এন, ঠিক আছে, এখানে কস এন এক্স ছিল, এখানে cos nx ছিল, কিন্তু এখানে cos কি হয়েছে nx থাকবেই, শুধুমাত্র পাই ভাগ এলটা অতিরিক্ত এখানে বসাতে হবে, এতটুকুই চেঞ্জ, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। প্লাস এখানে bn আছে, bn থাকবে, sin nx ছিল, তাহলে এখানে sin nx থাকবেই, শুধুমাত্র পাই ভাগ এলটা অতিরিক্ত হবে। কখন? যখন মাইনাস এল কমা এল ব্যবধিতে ফুরিয়ার ধারাটা লিখবো। তো এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এতটুকু বুঝছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন এরপরে একটু খেয়াল করেন, আপনার এখানে এ নট সমান অর্থাৎ যখন মাইনাস পাই হতে পাই ব্যবধিতে আমাদের এ নট সমান কি ছিল, 1 ভাগ পাই ছিল। তাহলে এখানে কি হবে, যেহেতু এটা মাইনাস এল হতে এল, তাহলে এল এখানে পাইয়ের জায়গায় এল আছে, তাহলে কি হবে 1 ভাগ এল হবে। এখানে ছিল মাইনাস পাই হতে পাই, এটা কি হবে, যেহেতু মাইনাস এল হতে এল, তাহলে এই যে মাইনাস এল হতে এল হবে, ডিএক্স ছিল যা আছে তাই থাকবে। যখন মাইনাস পাই হতে এগুলো ছিল, এখানে 1 ভাগ পাই এল হবে। আচ্ছা, এখন দেখেন বিষয়টা হলো আপনার এখানে যে যখন মাইনাস পাই হতে পাই ছিল তখন 1 ভাগ পাই ছিল, তো এখন আমাদের যেহেতু মাইনাস এল হতে এল, তাহলে 1 ভাগ এল হবে। যখন এখানে মাইনাস পাই হতে পাই ছিল, এখানে মাইনাস এল হতে এল হবে, এফ অফ এক্স ডিএক্স যা আছে তাই থাকবে। এটা গেল 2 নম্বর সমীকরণ। এবার এন সমান কি হবে, এখানে 1 ভাগ এল হবে, মাইনাস পাই হতে পাই হবে, এফ অফ এক্স এ হবে, কস এ হবে। কিন্তু এখানে আগে কি ছিল, আগে যদি একটু যদি খেয়াল করেন, আগে ছিল cos nx, তাহলে এখানে cos nx হয়েছে, কিন্তু এখানে আছে cos n পাই x ভাগ l, তো এখানে cos n পাই x ভাগ l dx হবে, শুধুমাত্র এই অংশটুকু বাদ দিয়ে হবে, ঠিক আছে। বাকি সব ওই মাইনাস পাই হতে পাই এর মতোই, এখানে মাইনাস পাই হতে পাই, এখানে মাইনাস এল হতে এল, তাহলে পাইয়ের জায়গায় এল, আর এখানে কি এই cos nx ছিল, কিন্তু এখানে n পাই x ভাগ l আছে, এজন্য n পাই x ভাগ l হবে, এইভাবে লিখতে হবে। তাহলে bn সমান কি পাবো, 1 ভাগ l মাইনাস l হতে l f of x কি আছে sin n পাই x ভাগ l, sin n পাই x ভাগ l, আর তার সাথে তো dx থাকবে। এটাকে 2 3 4 নং সমীকরণ আমরা দিয়ে দিব। এই পর্যন্ত কি বোঝা গেল? অর্থাৎ সংখ্যাটাই এখানে লেখা হয়েছে।
হ্যাঁ বুঝছি। এখন এর পরে দেখেন যে এখন একের উভয় পক্ষকে এফ অফ এক্স দ্বারা গুণ, তাহলে প্রথম কাজ কি এফ অফ এক্স দ্বারা গুণ করব। এরপরে আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রমাণে কি কি নিয়ে আসতে হবে দেখেন, মাইনাস এল হতে এল নিয়ে আসতে হবে, ডিএক্স নিয়ে আসতে হবে এবং এফ অফ এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এটা আমাদের এফ অফ এক্স সমান, তাহলে এর সাথে যদি আমি এফ অফ এক্স গুণ করে দিই তাহলে এফ অফ এক্স স্কোয়ার হবে। এরপর যদি মাইনাস এল হতে এল সীমায় সমাকলন করে দিই তাহলে সমাকলনের সাথে তো ডিএক্সটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন মাইনাস এল হতে এল ডিএক্সটাও পাবো। তো এই কাজটাই আমরা এখানে এখন একের উভয় পক্ষকে এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল হতে এল পর্যন্ত সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। তাহলে যে এক সমীকরণ ছিল এই বক্সের মধ্যে যে সমীকরণ সেটা 1 নং সমীকরণ। তাই আমরা একটু যাই ক্যালকুলেশন করি, দেখেন এফ এক্স এর সাথে এফ অফ এক্স গুণ করলে এফ অফ এক্স স্কয়ার হবে, মাইনাস এল হতে এল পর্যন্ত সীমার মধ্যে কি এক্স এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে এই যে ইন্টিগ্রেশন মাইনাস এল হতে এল এই যে ডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে সমাকলন, এই অংশটা কি বোঝা গেল? হ্যাঁ সমান এদিকে এ নট বাই টু আছে থাকবে, এ নট বাই টু এর সাথে কি এফ অফ এক্স গুণ করতে হবে উভয় পক্ষকে, তাহলে এই যে এফ অফ এক্স গুণ করে দিলাম। এরপর কি মাইনাস এল হতে এল পর্যন্ত সীমার মধ্যে এক্স এর সাপেক্ষে সমাকলন, তাহলে এই যে ইন্টিগ্রেশন মাইনাস এল হতে এল মানে ডিএক্স, তাহলে এটা সমাকলন হয়ে গেল মাইনাস এল হতে এল ডিএক্স এক্স এর সাপেক্ষে সমাকলন কোন সীমায় মাইনাস এল হতে এল সীমায় প্লাস। এরপর দেখেন সামেশন এন সমান 1 এর থেকে ইনফিনিটি, সামেশন এন সমান 1 এর থেকে ইনফিনিটি, এখানে এ এন আছে এ এন থাকবে, আমাদের কি গুণ করতে হবে এফ অফ এক্স, তাহলে এই যে এফ অফ এক্স গুণ, এরপর মাইনাস এল হতে এল সীমা এক্স এর সাপেক্ষে সমাকলন, তাহলে এই মাইনাস এল হতে এল সীমা ইন্টিগ্রেশন মাইনাস এল হতে এল এই যে এখানে ডিএক্স আছে তাহলে সমাকলন হয়ে গেল, আর এখানে কস এন পাই এক্স এল আছে সেটা এখানে থাকবে। একইভাবে এখানে বিএন আছে বিএন থাকবে, ইন্টিগ্রেশন মাইনাস এল হতে এল অর্থাৎ এক্স এর সাপেক্ষে সমাকলন মাইনাস এল হতে এল সীমায় এফ অফ এক্স গুণ এর সাথে সাইন এন পাই এক্স ভাগ এল আছে সেটা এখানে থাকবে। এর পরের লাইনে যা মাইনাস এল হতে এল এফ অফ এক্স এর উপর স্কয়ার ডিএক্স সমান, আমরা এখন কি করব এই যে এই কাজটা করছি, ঠিক আছে এই কাজটা আমরা করছি, কি কাজ যে এখানে আমরা একটু মানগুলো খেয়াল করেন, এ নট সমান কি 1 ভাগ এল মাইনাস এল হতে এল এফ অফ এক্স ডিএক্স, তাহলে এই মানটা নিয়ে আসার জন্য কারণ এখানে এ নট স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে 1 ভাগ এল মাইনাস এল হতে এল এফ অফ এক্স ডিএক্স এই ফরম্যাটের মানটা যদি আমরা নিয়ে আসি এখানে তাহলে ওর জায়গায় এ নটটা বসাতে পারবো। তো এই জন্য এই যে 1 ভাগ এল ইন্টু এল অর্থাৎ এই এল কাটা গেলে কি 1 এ থাকবে, অর্থাৎ মানের কোনো সমস্যা হবে না, এর জন্য এই কাজটা করছি। এর সাথে এই যে 1 ভাগ এল ইন্টু এল এর সাথে আবার 1 ভাগ এল ইন্টু এল এই কাজটা করা হয়েছে, কি বোঝা গেল কেন করা হয়েছে? এ নট এন এবং বিএন এর মান বিএন এই মানগুলো বসানোর জন্য। বিষয়টা কি বোঝা গেছে কিনা একটু দেখেন। আবার একটু রিপ্লে করেন। আচ্ছা একটু সমস্যা হচ্ছে। দেখেন এ নট সমান কি দেয়া আছে 1 ভাগ এল, এই পেজে কিন্তু দেয়া আছে 3 মানে 2 3 4 এই যে এ নট সমান কি 1 ভাগ এল মাইনাস এল হতে এল এফ অফ এক্স ডিএক্স এন সমান এত বিএন সমান এত। আচ্ছা একটু যদি ক্যালকুলেশনে যান আমাদের কি নিয়ে আসতে হবে এ নট এর উপর স্কয়ার নিয়ে আসতে হবে, এ এন এর উপর স্কয়ার নিয়ে আসতে হবে, বিএন এর উপর স্কয়ার নিয়ে আসতে হবে, অর্থাৎ এই সাইডটা তো আমাদের মেলাতে হবে, ডান সাইডটা তো মেলাতে হবে। আচ্ছা তাহলে এখন সাইডটা যদি আমরা অর্থাৎ ওই সমীকরণটা যদি মিলাতে যাই তাহলে আমাদের এখানে এ নট একটা আছে এর সাথে এ নট আর একটা নিয়ে আসতে হবে, তাহলে এ নট গুণ করলে এ নটের উপর স্কয়ার হবে। তাহলে এখন এখানে যদি খেয়াল করেন মাইনাস এল হতে এল এফ অফ এক্স ডিএক্স আছে, তাহলে এখানে তো আমরা এ নটটা বসাতে পারবো না, মাইনাস এল হতে এল এফ অফ এক্স ডিএক্স এর জন্য তো এ নট বসানো যাবে না, কখন বসানো যাবে যখন সামনে একটা 1 ভাগ এল থাকবে। তাহলে এই সামনে একটা 1 ভাগ এল নিয়ে আসার জন্য আমরা উপরে এবং নিচে অর্থাৎ উপরে যে এল দ্বারা গুণ নিচে এল দ্বারা ভাগ কাটাকাটি করলে কি সামনের অর্থাৎ উপরের লাইনটাই কিন্তু হয়, এই কাজটা করছি যে 1 ভাগ এল ইন্টু এল। হ্যাঁ একইভাবে এখানেও আমাদের কি এন সমান কি আছে 1 ভাগ এল আছে, কিন্তু এখানে দেখেন তো এন আছে এখানে এন স্কোয়ার নিয়ে
হবে, তার মানে এখানে আরেকটা an দরকার। an এর মানটা আমরা যদি এখানে থাকে, অর্থাৎ an সমান যে মানটা আছে এইটা থাকলে তো আমরা n বসাতে পারবো। তাহলে এখানে কিন্তু আছে -l হতে l f of x cos n pi x ভাগ l dx, এই মানটা কিন্তু আছে, কিন্তু এর সামনে একটা 1 ভাগ l থাকতে হবে, সেটা কিন্তু নাই। তাহলে সেইটা নিয়ে আসার জন্য এই যে একটা l দ্বারা উপরে একটা l দ্বারা গুণ, সেই কাজটা করা হয়েছে। একইভাবে এখানে ওই একই কাজ করা হয়েছে। বিষয়টা কি এখন ক্লিয়ার বোঝা গেল? এখন পরের লাইনে যান। এই যে ইন্টিগ্রেশন -l হতে l fx স্কয়ার dx সমান, এখানে এই যে 1 ভাগ l ইন্টিগ্রেশন, দেখেন 1 ভাগ l, এই যে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l, এই যে ইন্টিগ্রেশন -l হতে l f of x dx, এই যে f of x dx, এই যে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l f of x dx এর জন্য কি লেখা যাবে? a নট লেখা যাবে। তাহলে এখানে এলটা থেকেই গেল, এখানে a নট বাই 2টাও থেকেই গেল, এর সাথে কি এই যে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l f of x dx এর জন্য a নটটা লিখলাম। এরপর আসেন এই প্লাস প্লাস সামেশন n সমান 1 এর থেকে ইনফিনিটি রাখলো, এখানে এই যে এলটা এখানে থাকলো, এখানের সাথে an আছে সেটাও এখানে থাকলো, এখানে এই যে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l f of x cos n pi x ভাগ l dx, এটার জন্য কি লেখা যায়? এই মানটা, এটার জন্য লেখা যায় an, সেই anটা এখানে বসানো হয়েছে। এরপরে প্লাস এই যে প্লাস bn আছে, bnটা থাকবে, এই যে এই এলটা এল এ থাকবে, এখানে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l f of x sin n phi x ভাগ l dx এর জন্য আমি লিখতে পারবো bn, সেই bnটা এখানে বসানো হয়েছে। এবং এখানে নোটটা দিয়েছি যে 2, 3, 4 নং সমীকরণ দ্বারা, জায়গা না থাকে একটু লেখাগুলো ঘিসি হয়েছে, বুঝে নেবে। এর পরের লাইনে যান, এল থাকলো, এ নট আর এ নট গুণ করলে এ নটের উপর স্কোয়ার, নিচে 2 আছে থাকবে, প্লাস দুইটা থেকে দেখেন এল আর এল কমন নেওয়া যায়, সেই কমন নিয়ে বাইরে লিখছি। সামেশন n সমান 1 এর থেকে ইনফিনিটি আছে থাকবে, an আর an গুণ করলে an এর উপর স্কোয়ার, প্লাস আছে থাকবে bn আর bn গুণ করলে bn এর উপরে স্কোয়ার। শেষের যে লাইন সেটা আমরা পাচ্ছি -l হতে l f of x এর উপরে স্কোয়ার dx সমান এই মানটা হুবহু পরের পেজে উঠাই নেওয়া হয়েছে। নেয়ার পরে একটু খেয়াল করেন, দেখেন দুইটা থেকে এল আর এল কমন যায়, কমন নিলাম, দেখেন দুইটাতে এল ছিল, এই যে এল আর এই এল দুটো থেকে এল কমন নেওয়া যায়, কমন নিয়ে বাইরে লিখছি। তাহলে এখানে কি দেখবে? এ নটের উপর স্কোয়ার বাই 2 প্লাস সামেশন n সমান 1 এর থেকে ইনফিনিটি এ এন এর উপরে স্কোয়ার প্লাস বি এন এর উপরে স্কোয়ার। এখন এই যে এল আপনি চাইলে উভয় দিকে এল দ্বারা ভাগ করতে পারেন, অথবা এই দিকের এলটা বাম দিকে আসলে ভাগ হবে সেই হিসেবেও লিখতে পারেন। তাহলে এখানে ছিল -l থেকে l f of x এর উপরে স্কোয়ার dx সমান, তাহলে আমি যদি উভয় দিকে l দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 1 ভাগ l ইন্টিগ্রেশন -l হতে l f of x এর উপরে স্কোয়ার dx, এখানে l দ্বারা ভাগ করলে উপরে নিচে l কাটা যায়, থাকে কি a নটের উপর স্কোয়ার বাই 2 প্লাস সামেশন n সমান 1 এর থেকে ইনফিনিটি a n এর উপর স্কোয়ার প্লাস b n এর উপর স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করার কথা, আমাদের বর্ণনায় বলা হয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। শুরুর দিক থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বুঝতে না পারলে আপনি অবশ্যই প্রশ্নটা করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী।